বৃষ্টি তখনও থামেনি। কালো মেঘে ঢাকা আকাশ থেকে অঝোর ধারায় নামছিল জল। রাত তখন প্রায় 11টা। অরণ্য যখন সেই পুরনো বাড়িটার সামনে এসে দাঁড়ালো, তখন তার মনে হলো এ যেন কোনো দুঃস্বপ্ন। 15 বছর পর ফিরেছে সে এই বাড়িতে, যে বাড়ির স্মৃতি তার ঘুম কেড়ে নিত প্রতি রাতে। দাদুর মৃত্যুর পর বাড়িটা তালাবদ্ধ ছিল এতদিন, কিন্তু গতকাল উকিলের ফোন এসেছিল। দাদুর উইলেই এই বাড়িটা তার নামে করা আছে। বাড়িটা দেখতে 3 তলা, কিন্তু দেখে মনে হয় যুগ যুগ ধরে কেউ এখানে আসেনি। দেয়ালের রং উঠে গেছে, জানালার কাচ ভাঙা, আর সামনের বাগানটা এখন জঙ্গলে পরিণত। অরণ্য চাবি দিয়ে তালা খুলে ভেতরে ঢুকলো। সাথে সাথে একটা পচা গন্ধ তার নাকে এলো। বিদ্যুৎ সংযোগ নেই, তাই সে হাতে থাকা টর্চ লাইট জ্বালালো। টর্চের আলোয় দেখলো ঘরের মেঝেতে ধুলোর পুরো স্তর জমে আছে। কিন্তু যেটা তাকে অবাক করলো, সেটা হলো মেঝের উপর তাজা পায়ের ছাপ। কেউ একজন এখানে ছিল, খুব সম্প্রতি। হৃদস্পন্দন বাড়তে লাগলো অরণ্যের। সে ধীরে ধীরে ভেতরে এগোতে লাগলো। পায়ের ছাপগুলো যাচ্ছে সিঁড়ির দিকে, সিঁড়ি বেয়ে উপরে 2য় তলায়। কেউ আছে, অরণ্য ডাকলো, কিন্তু জবাব এলো না। শুধু তার নিজের কণ্ঠস্বর ফিরে এলো প্রতিধ্বনি হয়ে। সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। প্রতিটা সিঁড়িতে পা রাখার সময় কর্কশ শব্দ হচ্ছিল। 2য় তলায় একটা লম্বা করিডর। করিডরের দুপাশে ঘর, সব ঘরের দরজা বন্ধ, শুধু শেষের ঘরটার দরজা খোলা। সেই ঘরটা দাদুর ঘর। অরণ্য সেই ঘরের কাছে যেতেই তার শরীর শীতল হয়ে গেল। ঘরের ভেতর থেকে একটা শব্দ আসছিল, কেউ যেন কাঁদছে, খুব আস্তে আস্তে, কিন্তু স্পষ্ট। কে আছে সেখানে? অরণ্য আবার ডাকলো, কিন্তু এবার তার গলায় ভয়ের কম্প। কান্নার শব্দ থেমে গেল। তারপর খুব ধীরে ধীরে দরজা নিজে নিজে বন্ধ হতে শুরু করলো। অরণ্য দৌড়ে নিচে নামতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে, নড়তে পারছে না। টর্চটা তার হাত থেকে পড়ে গেল মেঝেতে। চারদিক অন্ধকার। তখনই মনে পড়ল তার 15 বছর আগের সেই রাতের কথা। সে তখন মাত্র 10 বছরের ছেলে। গ্রীষ্মের ছুটিতে দাদুর কাছে এসেছিল এই বাড়িতে। একদিন রাতে ঘুম ভেঙে গিয়েছিল তার, কান্নার শব্দ শুনে। ঠিক এমনই কান্না। সেদিনও সে দাদুর ঘরের দিকে গিয়েছিল, দেখেছিল দরজা খোলা। ভেতরে দাদু দাঁড়িয়ে আছেন জানালার কাছে। তার সামনে একটা মেয়ে, সাদা শাড়ি পরা। মেয়েটা কাঁদছে। দাদু, ওটা কে? অরণ্য জিজ্ঞেস করেছিল। দাদু ঘুরে তাকিয়েছিলেন। তার মুখে এমন ভয়ের ছাপ ছিল যা অরণ্য কখনোই দেখেনি। পালা, এখনই পালা এখান থেকে। কিন্তু পালানোর আগেই অরণ্য দেখেছিল সেই মেয়েটার পা মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভাসছে, আর তার মুখ ঘুরেছিল অরণ্যের দিকে। সেই মুখ, সেই মুখে কোনো চোখ ছিল না, শুধু দুটো কালো গর্ত। পরদিন সকালে দাদুকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল সেই ঘরেই। হার্ট অ্যাটাক বলা হয়েছিল, কিন্তু অরণ্য জানত দাদু মারা গিয়েছিলেন ভয়ে, প্রচণ্ড ভয়ে। টর্চের আলো আবার জ্বলে উঠল। কিভাবে সম্ভব? ব্যাটারি তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখন সেটা চলছে, আর আলোটা নির্দেশ করছে দাদুর ঘরের দিকে। অরণ্য বুঝল এটা কোনো দুর্ঘটনা নয়, কেউ চাইছে সে সেই ঘরে যাক। কিন্তু কে এবং কেন? ভয়কে দমন করে অরণ্য দাদুর ঘরের দিকে এগোলো। দরজাটা এখনো বন্ধ। সে হাতল ধরে টান দিল, দরজা খুলে গেল সহজেই। ঘরটা ঠিক যেমন ছিল তেমনই আছে। দাদুর বিছানা, পড়ার টেবিল, আলমারি, সব জায়গায় পুরো ধুলোর স্তর। কিন্তু একটা জিনিস একদম পরিষ্কার, পড়ার টেবিলের উপর রাখা একটা লাল রঙের ডায়েরি। অরণ্য ডায়েরিটা তুলে নিল। প্রথম পাতায় লেখা, অমৃতা, আমার একমাত্র ভালোবাসা। অমৃতা, এ নাম তো অরণ্য কখনো শোনেননি। সে পাতা উল্টাতে লাগলো। দাদুর হাতের লেখা। তারিখ দেখে বুঝল এগুলো লেখা হয়েছিল 50 বছর আগে। সময়টা ছিল 25শে মার্চ 1975। তারিখ দিয়ে ডায়েরিতে লেখা হয়েছে,
আজ অমৃতার সাথে প্রথম দেখা নদীর ধারে। তার চোখে যে আগুন, সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাব আমি, কিন্তু ভালোই লাগছে। তারপর ২০শে এপ্রিল আবার লেখা। বাবা জেনে গেছেন, তারা চান আমি বিয়ে করি রানীকে, কিন্তু আমি অমৃতাকে ছাড়া কাউকে বিয়ে করব না। তারপর ১০ই মে ১৯৭৫ তারিখে আরেকটি লাইন লেখা। অমৃতা, অন্তঃসত্ত্বা, আমরা পালিয়ে যাব এই বাড়ি, এই শহর, সব ছেড়ে। অরণ্য দ্রুত পাতা উল্টালো। কি হয়েছিল পরে এটা জানতে। তার পরের পৃষ্ঠায় ১৫ই মে ১৯৭৫ ডেট দেয়া। সেখানে লেখা, সর্বনাশ হয়ে গেছে, বাবা সব কিছু জেনে গিয়েছে। তারা অমৃতাকে ধরে নিয়ে গেছে, বলেছে তার সাথে আর কখনো আমার দেখা হবে না। তারপর ১৬ই মে ১৯৭৫ সাল। এই ডেটে আরও কিছু লাইন লেখা রয়েছে। অমৃতা মারা গেছে, তারা বলছে আত্মহত্যা, কিন্তু আমি জানি তারা তাকে মেরেছে, আমার পরিবার তাকে মেরেছে। এই বাড়িতেই ৩য় তলায় সেই বন্ধ করে। অরণ্য জানতো না যে এই বাড়িতে ৩য় তলা আছে। সে যতদূর মনে করতে পারে ২য় তলার পরেই ছাদ। তারপর ১৭ই মে ১৯৭৫। এই ডেটে আরও কিছু লাইন লেখা। আজ রাতে অমৃতার কণ্ঠস্বর শুনলাম। সে কাঁদছে উপর থেকে, ৩য় তলা থেকে। আমি যাব তার কাছে, যতই ভয় থাকুক যাব। এই ছিল শেষ এন্ট্রি। তারপরের পাতাগুলো সব খালি, কিন্তু শেষ পাতায় একটা কথা লেখা লাল কালি দিয়ে। সেটা দাদুর হাতের লেখা নয়। আমি অপেক্ষায় আছি, এত বছর পর অবশেষে কেউ এসেছে। তুমিই তো সেই শিশু যে সেদিন রাতে দেখেছিলে আমাকে। এবার এসো ৩য় তলায় আমার কাছে, আমার গল্প শোনো। তারপর তারপর তুমিও থাকবে আমার সাথে চিরকাল। অরণ্যের হাত কাঁপছিল। সে ডায়েরিটা টেবিলে রাখতে গেল, কিন্তু তখনই দেখল টেবিলের ড্রয়ারটা অর্ধেক খোলা। ভেতরে কিছু একটা আছে। সে ড্রয়ারটাকে পুরো খুলল। ভেতরে একটা পুরনো ছবি। ছবিতে দাদু তরুণ বয়সে, তার পাশে একটা সুন্দরী মেয়ে, সাদা শাড়ি পরা। মেয়েটা হাসছে, কিন্তু তার চোখে একটা অদ্ভুত দুঃখ। সে ছিল অমৃতা। ছবির পেছনে লেখা, আমরা দুজন শেষবারের মতো ১৪ই মে ১৯৭৫। পরের দিন তাকে মেরে ফেলা হয়েছিল। হঠাৎ করে ঘরের তাপমাত্রা কমে গেল। অরণ্য নিজের নিঃশ্বাস দেখতে পেল বাতাসে। তার পেছনে একটা শব্দ হলো, ধীরে ধীরে টেনে টেনে পায়ের একটা শব্দ। কেউ যেন আসছে অরণ্যের কাছে। সে ঘুরল, কেউ নেই, কিন্তু মেঝের ধুলোয় পায়ের ছাপ তৈরি হচ্ছে। একটার পর একটা ছাপগুলো আসছে দরজার দিক থেকে এবং যাচ্ছে করিডোরে, সিঁড়ির দিকে। অরণ্য জানতো সে যদি এখনই বাড়ি ছেড়ে পালায় তাহলে হয়তো বাঁচতে পারবে, কিন্তু তার মনে হলো অমৃতা তাকে কিছু বলতে চাইছে। কোনো একটা সত্য আছে যা প্রকাশ হওয়া দরকার। সে পায়ের ছাপগুলো অনুসরণ করল, করিডোর পার হয়ে সিঁড়ির কাছে এলো, কিন্তু এবার সিঁড়ি উপরে উঠছে ৩য় তলায়। অথচ এই সিঁড়ি তো আগে ছিল না। দিনের বেলায় যখন সে এসেছিল তখন তো এখানে শুধু একটা দেয়াল ছিল। সিঁড়িটা সরু এবং অন্ধকার। দেয়ালে শ্যাওলা জমেছে, বাতাসে পচা গন্ধ অনেক তীব্র। অরণ্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। প্রতিটা পা ফেলার সাথে সাথে মনে হচ্ছিল সে যেন আরো গভীরে ডুবছে, উপরে উঠছে না। ৩য় তলায় একটাই ঘর, দরজা বন্ধ। দরজার গায়ে রক্তের দাগ, শুকনো পুরনো। অরণ্য দরজায় হাত দিল। দরজা নিজে থেকেই খুলে গেল। ঘরটা ছোট, জানালা নেই, আলো নেই, কিন্তু টর্চের আলোয় অরণ্য দেখল ঘরের মাঝখানে একটা চেয়ার। চেয়ারে কেউ বসে আছে, সাদা শাড়ি পরানো, অমৃতা। সে পিছন ফিরে বসে আছে, নড়ছে না, শুধু মাথাটা আস্তে আস্তে নুয়ে আছে, যেন কাঁদছে। অমৃতা। তখন অরণ্য ডাকলো, কে অমৃতা? তার গলা কাঁপছিল। মেয়েটা নড়ল না, কিন্তু একটা ফিসফিস শব্দ ভেসে এলো, এতদিন এতদিন অপেক্ষা করল। তারপর অরণ্য বলল, তুমি কি চাও? তখন অমৃতা বলল, সত্য, সত্যটা জানা দরকার।
তোমার দাদু জানতেন, কিন্তু বলেননি কাউকে। তখন অরণ্য জিজ্ঞেস করলো, কি সত্য? মেয়েটা ধীরে ধীরে ঘুরল। অরণ্য দেখল তার মুখ ঠিকই আছে, সুন্দর মুখ, কিন্তু চোখের জায়গা দুটো কালো গর্ত আর গলায় রশির দাগ। অমৃতা ফিসফিসিয়ে বলতে লাগলো, তারা আমাকে ফাঁসি দিয়েছিল এই ঘরে। তোমার দাদুর পরিবার, আমার পেটে তাদের রক্তের সন্তান ছিল, কিন্তু তারা চায়নি নিচু বংশের মেয়ে তাদের পরিবারে আসুক। অরণ্য আশার হয়ে দাঁড়িয়ে রইল। তার দাদুর পরিবার, তারা একজন গর্ভবতী মেয়েকে হত্যা করেছিল। তারপর অমৃতা বলল, তোমার দাদু এটা জানতেন, কিন্তু তিনি ভীতু ছিলেন, তিনি রুখতে পারেননি। সেই অপরাধবোধ তাকে খেয়ে ফেলেছিল। তাই তিনি এই বাড়িতে থেকে গেলেন আমার সাথে। আমার কান্না শুনতে লাগলেন প্রতি রাতে। তখন অরণ্য বলল, তুমি কি চাও আমার কাছে? তখন অমৃতা উঠে দাঁড়ালো, অরণ্যের দিকে ভাসতে ভাসতে এগিয়ে এলো। তার মুখ এখন অরণ্যের খুব কাছে। গিয়ে বলল, তোমাকে এই বাড়ি ভাঙতে হবে, মাটি খুঁড়তে হবে, বাগানের সেই বটগাছের নিচে, সেখানে আমার হার পাবে, আর আমার শিশুর হার। তাদের সৎকার করতে হবে, তবেই আমি মুক্তি পাব। তখন অরণ্য বুঝল, এটাই চায় অমৃতা, প্রতিশোধ নয়, শুধু তার মুক্তি। তখন অরণ্য বলল, আমি করব, প্রতিশ্রুতি করছি, আমি তোমার এবং তোমার সন্তানের শেষকৃত্য পালন করব। অমৃতা হাসল। সেই হাসিতে কান্না ছিল, কৃতজ্ঞতা ছিল। তারপর সে মিলিয়ে গেল, আলোর কণার মতো বাতাসে ছড়িয়ে পড়ল। পরদিন সকালে অরণ্য পুলিশ এবং কিছু শ্রমিক নিয়ে এলো। তারা বাগানে বটগাছের নিচে খুঁড়ল। 6 ফুট নিচে পাওয়া গেল একটা কঙ্কাল, একজন তরুণীর, আর তার পাশে একটা ছোট্ট শিশুর হাড়। ফরেনসিক পরীক্ষায় জানা গেল মৃত্যুর কারণ গলায় রশি, আর শিশুটা জন্মই হয়নি, মায়ের গর্ভেই মায়ের সাথে মারা গিয়েছিল। অরণ্য তাদের সৎকার করল নদীর ধারে, সেখানেই যেখানে দাদু এবং অমৃতার প্রথম দেখা হয়েছিল। সব মিলিয়ে শান্তিপূর্ণ একটা শেষ কৃতকর্ম। সেই রাতে অরণ্য আবার বাড়িতে গেল। এবার আর ভয় লাগলো না। সে দাদুর ঘরে গেল। টেবিলে সেই লাল ডায়েরি, শেষ পাতায় নতুন একটা লাইন যুক্ত হয়েছে। সেটা ছিল দাদুর হাতের লেখা। দাদু লিখেছে, ধন্যবাদ নাতি, তুমি যা করেছো সেটা আমি করতে পারিনি। এবার আমি এবং অমৃতা দুজনেই শান্তি পাব। এই বাড়ি এখন তোমার, এখানে আর কোনো আত্মা নেই, শুধু স্মৃতি। অরণ্য ডায়েরি বন্ধ করলো, জানালা দিয়ে বাইরে তাকালো। বৃষ্টি থেমে গেছে, মেঘ সরে গেছে, চাঁদ উঠেছে, এবং নদীর ধারে দুটো ছায়ামূর্তি হাঁটছে একসাথে, হাতে হাত রেখে। অরণ্য হাসল, তারা মুক্ত হয়েছে। কিন্তু তার হাসি মিলিয়ে গেল যখন সে দেখল 3য় তলার জানালায় আর একটা মুখ, একজন বৃদ্ধা, তার চোখ লাল, আর সে তাকিয়ে আছে অরণ্যের দিকে। সে বলছে, এক গল্প শেষ হলো, কিন্তু আরো অনেক গল্প বাকি আছে এই বাড়িতে। অরণ্য বুঝল, এই বাড়ির সব রহস্য এখনো জানা হয়নি, শেষ কিংবা শুরু। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো গল্পের পাঠটি এখানেই শেষ করতেছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ সবার আগে যেন আপনি দ্বিতীয় পার্টটি দেখতে পারেন। আল্লাহ হাফেজ, দেখা হবে সেকেন্ড পার্টে।